আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম। ইরানের মাটিতে মার্কিন সেনারা গেলে কঠোর পরিণতির হুমকি তেহরানের। জীবিত ফিরতে পারবে কি তারা? তছনছ কেন বাহরাইন, কুয়েত ও জর্ডান? এদিকে ব্রিটেনের ক্ষমতায় ফিলিস্তিনপন্থী নেতা অ্যান্ডি বার্নহাম ইসরায়েল বিরোধী নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কি পারবেন ইরান ও গাজা যুদ্ধ থামাতে? জানাবো ৫০ বছরের পুরনো পাইপলাইন চালু করে হরমুজ বাদ দিয়ে নয়া রুট খোলার ষড়যন্ত্র আমেরিকা, ইরাক ও সিরিয়ার। পারবে কি ইরানকে দমাতে? জানাবো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে সংগঠনটির শীর্ষ নেতা খলিল আল হায়াকে। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ আশপাশের অঞ্চলের রাতভর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। সর্বশেষ জানাবো শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে ব্যাপক তাণ্ডব, পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা, নরেন্দ্র মোদীর গদি নিয়ে টানাটানি। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের মাটিতে মার্কিন সেনারা গেলে গিলে খাওয়ার হুমকি তেহরানের। জীবিত ফিরতে পারবে কি তারা? তছনছ কেন বাহরাইন, কুয়েত ও জর্ডান? এবার ইরানের ভেতরে আমেরিকার সেনারা ঢোকার দুঃসাহস দেখালে কঠিন জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সেই সাথে মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত, জর্ডান আর ইরাকে মার্কিন সেনা অবস্থান লক্ষ্য করে মিসাইল আর ড্রোন হামলার তাণ্ডব চালিয়েছে ইরান। ইরানের হামলায় রীতিমতো তছনছ হয়ে গেছে এসব দেশ। আর ৩ মার্কিন সেনার হত্যার ইরানের সামরিক বেসামরিক অবস্থান লক্ষ্য করে হামলার তীব্রতা আরও বিস্তৃতি বাড়িয়েছে ট্রাম্প বাহিনী। এমন অবস্থায় আমেরিকার সাথে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরান। টানা নবম রাতের মতো ইরানের আজারবাইজান, বুশেহর, সিস্তান, বেলচিস্তান প্রদেশ সহ উত্তর আর দক্ষিণ অঞ্চলের আরও ভেতরের দিকে দফায় দফায় হামলা চালায় মার্কিন বাহিনী। রাতের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে সিরিজাস, তাবরিজ, চাবাহার শহর। সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা হলেও ব্যাপক তাণ্ডবের লক্ষ্য ছিল মূলত ইরানের তেলের মজুদ আর স্থাপনা। হামলার প্রমাণ হিসেবে একাধিক ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো শান্তিপূর্ণ প্রকল্পে হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাবাদি। এর তদন্ত করছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশন। এমন অবস্থায় মার্কিন স্থল বাহিনীকে হুমকি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আর বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাহলে কি ইরানে স্থল অভিযানে নামতে যাচ্ছে মার্কিন বাহিনী? ইরান খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক দিক থেকে তাদের প্রায় সবকিছুই শেষ হয়ে গেছে। তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র আর কিছু ড্রোন অবশিষ্ট আছে, এমনটি দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে, কিছুই তাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভবত ৩ জন মহান দেশপ্রেমিককে সম্মানে আমরা আবার খুব কঠোর হামলা চালিয়েছি। ইরানে ব্যাপক হামলার পেছনে এবার মার্কিন সেনা সদস্য নিহতের নয়া অজুহাত দাঁড় করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিহত সেনার সংখ্যা ৩ জন বললেও এটি বাড়তির পথ ধরেছে। উত্তর ইরাকে ভূপাতিত ইরানের ড্রোন নিষ্ক্রিয় করার সময় গত ১৪ই জুলাই এক মার্কিন সেনা নিহতের তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে সেন্টকম। বলা হয়েছে জর্ডানেও ইরানের হামলার স্থানে মানবদেহের কিছু অজ্ঞাত অবশিষ্ট অংশ পাওয়া গেছে। ওই হামলায় অন্তত ২ সেনা সদস্য নিখোঁজ ছিল। এছাড়া হরমুজের নিয়ন্ত্রণ নিয়েও একতরফা দাবি করেছেন ট্রাম্প। তার দম্ভুক্তির রেশ থাকতেই হরমুজে একাধিক ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বলা হয়েছে যুক্তরাষ্ট্রের জবরদস্তিতে ট্যাঙ্কার দুটি আইআরজিসির নির্ধারিত পথ এড়িয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করছিল। এদিকে মার্কিন বাহিনী উত্তেজনার বশে খার্ক দ্বীপ সহ দক্ষিণ ইরানে অভিযান চালানোর অপচেষ্টা করলে হিসাব কড়ায় গুন্ডায় বুঝিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। মার্কিন বাহিনী স্থল অভিযানের দুঃসাহস দেখালে পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করে বিবৃতি দিয়েছে আইআরজিসি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। এই ধরনের প্রতিক্রিয়া
মার্কিন বাহিনীর সম্ভাব্য স্থল অভিযানের আগাম ইঙ্গিত বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। একই প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন সেনাদের স্বাগত জানাতে প্রতিটি মিনিট গুনে গুনে অপেক্ষায় আছে ইরানের সেনারা। যুদ্ধের যে কোনো ধরনের সম্প্রসারণের একমাত্র দায় শুধুই আমেরিকার। আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড ব্যবহার, তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন আর তাতে হস্তক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। আমরা বারবার জোর দিয়েছি, আবারও জোর দিয়ে বলছি যে এই অঞ্চলের কোনো দেশের প্রতি আমাদের কোনো বৈরিতা বা শত্রুতা নেই। আমেরিকার হামলার কঠিন জবাব দিতে বাহরাইন, কুয়েত, জর্ডান ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এদিকে জর্ডানের আকাবা বিমানবন্দরে, কুয়েতের আল আদিরি ক্যাম্প আর সিরিয়ার আলী আল সালেম বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। বলা হয়েছে, এতে জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর পরিবহন বিমান C-7 এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোলের কাজে ব্যবহার করা P-4 বিমান আর কুয়েতে মার্কিন বাহিনীর MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ইরানের আকাশে শত্রুপক্ষের একটি MQ-9 ড্রোন ধ্বংসের দাবিও করেছে আইআরজিসি। ইরানের হামলায় আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য স্বীকার করেছে বাহরাইন। ব্রিটেনের ক্ষমতায় ফিলিস্তিনপন্থী নেতা অ্যান্ডি বার্নহাম ইসরায়েল বিরোধী নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কি পারবেন ইরান ও গাজা যুদ্ধ থামাতে? আগামী 5 বছরের জন্য ব্রিটেনের ক্ষমতা নিলেন ফিলিস্তিনপন্থী নেতা ও ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। সোমবার বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রথম ভাষণে দেশের অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ও জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী। এমন এক সময় বার্নহাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন যখন বিশ্বে চলছে দুটি যুদ্ধ, ইরান ও আমেরিকা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তাই গোটা বিশ্বের নজর বার্নহামের পররাষ্ট্র নীতির দিকে। ইসরায়েলের প্রতি কঠোর মনোভাব পোষণ করা বার্নহাম কি ইরানের পক্ষে অবস্থান নিতে পারবেন, নাকি আমেরিকার আগ্রাসী আচরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ফিলিস্তিনপন্থী নেতা অ্যান্ডি বার্নহাম। আন্তর্জাতিক অঙ্গনে খুব পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার থেকেছেন তিনি। এমনকি তার দল লেবার পার্টি ও বিদায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার সময় নিশ্চুপ ছিল, তখন তিনি ছিলেন স্বরূপ। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব আর হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হবেন, নেবেন ব্যবস্থা, দেওয়া হবে নিষেধাজ্ঞাও। এমনকি ইসরায়েল সরকারকে দেওয়া সামরিক সহায়তা থেকেও সরে আসার প্রতিশ্রুতি দেন তিনি। বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের মার্কিন হামলা শুরু থেকেই সাফ জানিয়েছেন এই যুদ্ধে জড়াবে না তার দেশ। বলেছিলেন, এই যুদ্ধ যুক্তরাজ্যর নয় এবং তাদের কোনো ঘাঁটি ব্যবহার করতে পারবে না আমেরিকা। এরপর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েন স্টারমার, তবুও সরে যাননি নিজ অবস্থান থেকে। এখন প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনপন্থী নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও পূর্বসূরির পথে হাঁটবেন নাকি হাত মেলাবেন আমেরিকানদের সাথে? বিশ্লেষকরা বলছেন, নয়া প্রধানমন্ত্রী বার্নহাম শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের কঠোর সমালোচক। ম্যানচেস্টারের মেয়র থাকার সময় ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের ব্যাপক সমালোচকও ছিলেন তিনি। তবে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে মিত্রদের সাথে স্বার্থ রক্ষা করে সুসম্পর্ক গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই 10 ডাউনিং স্ট্রিটে দেওয়া প্রথম বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নতি, অভিবাসন ব্যবস্থা ও রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে তোলার আশ্বাস দেন। এছাড়া আঞ্চলিক ও বিশ্ব মিত্রদের সাথে সুসম্পর্ক বজায় রাখার সহ মিত্র ইউক্রেনকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। 50 বছরের পুরনো পাইপলাইন চালু করে হরমুজ বাদ দিয়ে নয়া রুট খোলার ষড়যন্ত্র আমেরিকা, ইরাক ও সিরিয়ার পারবে কি ইরানকে দমাতে? হরমুজ প্রণালী নিয়ে ইরানকে শায়েস্তা করতে এবার নয়া এক ষড়যন্ত্র করছে আমেরিকা। ইরানকে পাশ কাটিয়ে বিশ্ববাজারে ইরাকি তেল নিতে প্রায় 50 বছর ধরে অকেজো থাকা 800 কিলোমিটার দীর্ঘ ভূমধ্য সাগরীয় পাইপলাইন পুনর্নির্মাণ করতে যাচ্ছে বাগদাদ। আর তা সফল
করতে আমেরিকার মধ্যস্থতায় সিরিয়ার সাথে ঐতিহাসিক চুক্তি সই করেছে ইরাক। দৈনিক ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া মেগা প্রজেক্ট মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্যের নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। হরমুজ প্রণালীকে বাদ দিয়ে বিকল্প পথে যাবে ইরাকের তেল। দীর্ঘদিন বন্ধ থাকা ভূমধ্যসাগরীয় তেল পাইপলাইন নতুন করে চালুর ঐতিহাসিক চুক্তি সই করেছে ইরাক ও সিরিয়া। জ্বালানি সরবরাহের নৌপথ হরমুজ প্রণালীকে গুরুত্বহীন করে তোলা এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বলয় দুর্বল করতে হাতে নেওয়া এই প্রকল্পের পেছনে মূল কারিগর হিসেবে কাজ করছে আমেরিকা। ১৯৫২ সালে তৈরি হওয়া পাইপলাইনটি দৈনিক ৩ লাখ ব্যারেল তেল পরিবহন করতে পারত। পুনর্নির্মাণের কাজ শেষ হলে প্রতিদিন এটি পরিবহন করতে পারবে ২০ লাখ ব্যারেল তেল। ৮০ দশকে ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়া যখন ইরানের পক্ষ বেছে নেয় তখন এটিকে বন্ধ করে দিয়েছিল বাগদাদ। ২০০৩ সালের ইরাকে মার্কিন আগ্রাসনের সময় পাইপলাইনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে পুরোপুরি অকেজো হয়ে পড়ে। উত্তর ইরাকের তেল সমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে সিরিয়ায় ভূমধ্যসাগরীয় বন্দর বানিয়াস পর্যন্ত প্রায় ৮০০ কিলোমিটার বিস্তৃত এই পুরনো পাইপলাইন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে সংগঠনটির শীর্ষ নেতা খলিল আল হায়াকে। ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় দলটির সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল। এর আগে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ গাদ্দাফি ও ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। নয়া হামাস নেতা আল হায়া হামাসের নেতৃত্ব পরিষদের শীর্ষ নেতা হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬০ সালে জন্ম নেওয়া আল হায়া ১৯৮৭ সাল থেকে হামাসের সাথে যুক্ত আছেন। কূটনৈতিক অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নির্বাচনে থাকা এই শীর্ষ নেতা গত বছর কাতারের দোহায় ইসরায়েলি হামলার শিকার হলেও বেঁচে যান। ২০১৪ সালে তার বড় ছেলেকে সপরিবারে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ আশপাশের অঞ্চলের রাতভর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার ওই মিসাইল হামলায় নিহত হয়েছেন একজন, আহত অন্তত ১৯। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো দাবি করেছেন রবিবারের রাতের হামলায় শহরটির বেশ কয়েকটি আবাসিক ভবন, সুপারমার্কেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসাইল হামলা ও ভবনগুলোতে আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যায়। রাস্তায় রাত কাটাতে হয় অনেককে। রাতভর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস কর্মীদের একাধিক ইউনিট। শুধু আবাসিক ভবন আর সুপারমার্কেট নয়, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের বন্দর এবং বেশ কিছু জাহাজ। উত্তাল ভারত এবার নরেন্দ্র মোদীর গদি নিয়ে টানাটানি। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা ককরোচ জনতা পার্টির। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও সোমবার দিল্লিতে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতাকর্মী। এক পর্যায়ে যন্তর মন্তরের সমবেত সিজেপি সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ। সংঘর্ষে জড়িয়ে পড়ে ককরোচ জনতা পার্টির সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় দিল্লি রাজ্য সরকার। এই আন্দোলনের টানা ২২ দিন ধরে অনড় করছেন শিক্ষাবিদ ও কর্মী সনম ওয়াংচুক। শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের নয়াদিল্লি। পার্লামেন্ট অভিমুখে ২০ জুলাই সোমবারের পূর্ব ঘোষিত ককরোচ জনতা পার্টি সিপিবির পদযাত্রায় হানা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশের অনুমতি না থাকার পরও বিজেপি সমর্থকরা দিল্লির এই ঐতিহাসিক যন্ত্রমন্ত্রের জড়ো হতে থাকলে শুরু হয় পুলিশের ব্যাপক লাঠিচার্জ, ছোড়া হয় টিয়ার গ্যাস। চেষ্টা চলে পদযাত্রায় অংশগ্রহণের আগ্রহীদের ছত্রভঙ্গ করার। এতে আহত হন বেশ কয়েকজন। পুলিশি দমন পীড়নেও দমে যাননি সিজেপি সমর্থকরা।